তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, যে আরও একটি নতুন আয়োজনে হাজির হতে পেরেছি। শূন্য থেকে জব প্রস্তুতির আয়োজন। আজ লেকচার 5, শিরোনাম সিকোয়েন্স অফ টেন্স। খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক জব প্রার্থীদের জন্য, এবং একই সাথে আমি বলবো খুবই ছোট একটি আইটেম, যেটা কিনা অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাওয়ার মতো আইটেম। এই বিষয়টি নিয়ে কথা বলবো। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমার সঙ্গে নতুন তোমরা কারা আজকে এই প্রথম কানেক্ট হয়েছো, ঝটপট একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। যারা নতুন, নতুন পুরনো সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ক্লাসগুলো নিয়মিত নেওয়া হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 9:30 9:30 আমি চেষ্টা করি, বাট তারপরেও হয়ে ওঠে না। একটি লাইভ শেষ করে আরেকটি লাইভের স্ট্রিমিংয়ে একটু সময় লেগে যায়। দ্যাটস ওয়াই একটু দেরি হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সাথে থাকতে হবে আর নিয়মিত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য যুক্ত থাকতে হবে আমার পেজের সঙ্গে, facebook.com/englishmoja1, অথবা আরেকটি গ্রুপ রয়েছে, গ্রুপের সঙ্গে যুক্ত হতে হবে, ইংলিশ মজা উইথ রফিক স্যার। তো মূল আয়োজন শুরু করব, লেকচার 5 সিকোয়েন্স অফ টেন্স। কিন্তু তার আগে আমরা দেখে নিই যে কোন প্ল্যানিং ওয়েতে আমাদের ক্লাসগুলো চলছে। মাস্টার প্ল্যান 1, এই মাস্টার প্ল্যান 1টাই ভিডিওর ডেসক্রিপশানে দারুণ করে দেওয়া রয়েছে। যারা নতুন রয়েছে চাইলেই কিন্তু সেটি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, প্রিন্টেবল, একেবারে প্রিন্ট করে ঝুলিয়ে রাখতে পারো রিডিং টেবিলের সামনে, তাই না? আচ্ছা, এক এক করে আমাদের সমস্ত ক্লাসগুলো হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আর লেকচার 1 শেষ, 2 শেষের ভিতরে প্র্যাকটিসগুলো হয়ে গেছে। যারা নতুন আছো তাদের জানিয়ে দেব পূর্বের সমস্ত ক্লাসগুলো সুন্দর করে কোথায় সাজানো রয়েছে। আজকে আমাদের মূল আয়োজন সিকোয়েন্স অফ টেন্স। সেই জন্য আমরা পেজ 180 বের করে ফেলবো নিড বই থেকে। আমরা দুটো বইয়ের সমন্বয়ে পড়াচ্ছি, নিড এবং এমসিকিউ ম্যাজিক। তো নিড বইটা সবাই খুলে ফেলো। আমাদের আজকের আয়োজন সিকোয়েন্স অফ টেন্স। ওকে, এইটা আমরা এই রুটিনটা অ্যাট এ গ্লান্স দেখে নাও। এই রুটিনটা শেষ হলে আবার আরেকটি মাস্টার প্ল্যান 2 দেওয়া হবে। সিকোয়েন্স অফ টেন্স 180। তো সেক্ষেত্রে সবাই হাতের নিড বইটি নিয়ে নাও। এবং কত পেজ? 180, তাই না? আচ্ছা, বই থেকে 180 পেজ বের করে ফেলো। বই থেকে 180 পেজ। ওকে, আমরা বইটা ওপেন করলাম এবং এর পরেই আমরা চলে যাব 180। ইয়েস, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স না? আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সের একেবারেই শুরুতে মানে কি বলে, ওর ওপরে তোমাদের কাছে যাদের বইটি রয়েছে, সিকোয়েন্স অফ টেন্সের শুরুতেই কিছু ভার্ব রয়েছে, বিভ্রান্ত সৃষ্টিকারী ভার্ব। দয়া করে এই ভার্বগুলো সময় পেলেই একটু নিজে নিজে মুখস্থ রাখার চেষ্টা করবে, বিকজ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই ভার্বগুলো প্রচুর পরিমাণে আসে, রাইট? এখানে যেগুলো দেওয়া আছে, মানে আমাদের যে আয়োজনটা বা যেখান থেকে তোমরা পড়া শুরু করছো ঠিক তার ওপরেই দেখো রয়েছে। মানে এটি আমার চোখে পড়লো, এই জন্য অনেক সময় কিন্তু এগুলো আসে, যেটার প্রেজেন্ট কি, পাস্ট কি, রাইট? এইগুলো একটু মুখস্থ রেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমাদের মূল আয়োজন শুরু করছি, সিকোয়েন্স অফ টেন্স, পেজ নাম্বার 180। ওকে, শুরু হচ্ছে। ঝটপট মনোযোগী হতে হবে আর কোনো দিকে মনোনিবেশ করা যাবে না। তো সিকোয়েন্স অফ টেন্স, এই বিষয়টি জানতে গেলে টেন্স সম্পর্কে একটি ধারণা থাকতে হবে, বিকজ টেন্স নিয়েই কিন্তু কথা। আমি আবার কথাটা রিপিট করছি যে সিকোয়েন্স অফ টেন্সের আলোচনায় টেন্স সম্পর্কে জানতে হবে। টেন্সের গঠনগুলো একেবারে ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ থাকতে হবে, আর অর্থাৎ কোনোভাবেই যেন ভুল করেও ভুল না হয়। আমি একটু কমেন্টে জানতে চাই, টেন্স নিয়ে কাদের একটু সমস্যা নেই? যে টেন্সের গঠন থেকে শুরু করে মোটামুটি টেন্স নিয়ে যাদের সমস্যা নেই, তারা একটু ঝটপট কমেন্টে আমাকে একটু জানিয়ে দাও। যাদের প্রবলেম আছে তারা লিখবে প্রবলেম, রাইট? আর যাদের প্রবলেম নেই তারা লিখবে নো প্রবলেম। মনে থাকবে, যাদের টেন্সের সমস্যা আছে তারা লিখবে প্রবলেম, যাদের প্রবলেম নেই তারা লিখবে নো প্রবলেম। ঝটপট একটু আমি দেখতে চাই আমার এখানে যারা ক্লাস করছে আসলে টেন্সের কি অবস্থা। তো আমাদের এই ক্লাসরুমটা কিন্তু অনেক বড়, আমরা কেউ কাউকে দেখতে পাই না। তো দেখতে না পেলেও আমাদের ভিতরে কিন্তু এই সুন্দর সুযোগটি রয়েছে, চাইলেই কিন্তু জানিয়ে দিতে পারি আমার কি পরিস্থিতি,
তো সেই জন্য আমি একটু দেখতে চাই। হ্যাঁ, ঝটপট 30 সেকেন্ডসের ভিতরে আমাকে জানাতে হবে যে নিজের আসলে টেন্স নিয়ে কী সমস্যা। অবশ্য ভার্চুয়ালে একটা সুবিধা রয়েছে যে কিছু না জানলেও কোনো প্রশ্ন করতে চাইলেও করা যায়, বিকজ এখানে লজ্জার কোনো জায়গা নেই, বা লজ্জা যেটা লাগে আমাদের দেখা দেখি হলে সেই সিচুয়েশানটা কিন্তু এখানে নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সেটা কিন্তু অবশ্যই ভালো। প্রশ্ন করতে হবে, নো প্রবলেম, ইনশাআল্লাহ। প্রবলেম রয়েছে, হালকা আছে, নো প্রবলেম। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক। আগে ফার্স্টে আমি টেন্সের পরীক্ষা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে আমি অন্য প্রসঙ্গে আসব। দেখি কতজনে তোমরা সঠিক টেন্স ঠিকমতো বলতে পারছো। আমাকে বলতে হবে ইট ইজ চার্মিং। ইট ইজ চার্মিং, এটি কোন টেন্স? অপশান এ, এটি কি প্রেজেন্ট ইনডিফিনিট? দ্রুত নজর দাও, আমি আসলে একেবারে বেসিক টেস্ট নিচ্ছি। এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস, হাতে অত সময় নেই তো অল্প অল্প করে দিচ্ছি আর কি। লাইক দিস বলা হলো যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? এটি কি টেন্স? অপশান এ, এটি কি পাস্ট ইনডিফিনিট? অপশান বি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আর আমি তো মনে করি যে শিকারি বেড়ালের গোঁফ দেখলেই চেনা যায় যে আসলে সে কেমন। অর্থাৎ আমি বুঝে নেব যে তোমাদের টেন্সে সমস্যা রয়েছে কিনা, এই দুটো বিষয় দিয়ে আমি বুঝে নেব। 1 2, এবং আমার মনে হয় যে আরেকটি দেওয়া দরকার, সেটি হচ্ছে পোস্ট দ্য লেটার। জীবনে অনেক অনেকবার তোমরা এটা দেখেছ। ফিউচার ইনডিফিনিট একটু বুঝে নিতে হবে যে আমি আসলে সাংকেতিক একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি। ঝটপট একটু আমাকে জানিয়ে দাও যে সম্ভাব্য রাইট আনসার কী। দেখো, একটি কথা বলি যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু 0 থেকে জব প্রস্তুতি। আমি যদি শুধুমাত্র জব প্রস্তুতির ক্লাস নিই তাহলে হয়তো বা অনেকের কাছে এইগুলো ব্যথার কারণ হবে, কারণ জব প্রস্তুতিতে কি হয়, অনেক কঠিন প্রশ্ন আসে, সেটি আমি জানি। কিন্তু 0 থেকে শুরু করলে আমি যখন বেসিকটা, আমি রুটটাকে যখন ক্লিয়ার করে দেব, তখন কিন্তু ওই কঠিন আর কঠিন মনে হবে না, তখন সব কিছু ইজিলি তুমি সলভ করতে পারবে। তো আমার এই আয়োজনটি বেসিক্যালি একেবারে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যারা স্বপ্ন দেখছে তাদের জন্য খুব বেশি কাজে দেবে। ওকে, এইবার আমরা রাইট আনসারটা একটু ট্রাই করি। যাদের 3টি আনসারই রাইট হয়েছে ঝটপট একটু আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে। ও হ্যাঁ, আরেকটি কথা, লাইক বাটনে হিট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে। আমি দেখতে চাই ভিডিওটা কারা কারা শেয়ার করলে। যারা শেয়ার করেছে তারা একটু ডান লিখবে, আলহামদুলিল্লাহ অথবা ডান লিখবে, দুটোর যে কোনো একটি লিখো আর কি। আলহামদুলিল্লাহ ডান অথবা ডান একটু লিখে দাও তো দেখি, যারা ভিডিওটা শেয়ার করলে। দেখো নিচে একটি শেয়ার বাটন রয়েছে। ওয়েল, ইট ইজ চার্মিং। ইট ইজ চার্মিং দেখতে কন্টিনিউয়াস মনে হচ্ছে না, কিন্তু না, ইটস আ প্রেজেন্ট ইনডিফিনিট। ইটস আ প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ চার্মিং শব্দটা জন্ম থেকে অ্যাডজেক্টিভ। চার্মিং শব্দটা জন্ম থেকে অ্যাডজেক্টিভ। এরকম অনেক শব্দ রয়েছে না, ইন্টারেস্টিং, সারপ্রাইজিং, অ্যামেজিং। তুমি কি মনে করেছো এই আইএনজিগুলো অ্যামিজার আসার কারণে হয়েছে? না, আসলে এগুলো হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভ। ইট ইজ বিউটিফুল, ইট ইজ চার্মিং, ব্যাপারটা ঠিক এরকম। তো নর্মালি বি ভার্বের পরে এরকম আইএনজি যুক্ত যখন অ্যাডজেক্টিভ থাকে তখন সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। কিন্তু তোমার বেসিকটা যদি দুর্বল থাকে, ঘাটতি থাকে, তাহলে হয়তো বা তুমি এটাকে কন্টিনিউয়াস বলে ফেলেছো। এগুলো তোমাকে জানতে হবে, বিকজ প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু দেখা যায় যে এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে। ওকে, নাম্বার 2, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উইল থেকে উড হয়েছে, ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট, এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। উড ইউ মাইন্ড মডাল ভার্বের পাস্ট ফর্ম। ওয়েল, সো এইটা হলো উইল থেকে উড, যেমন ক্যান থেকে কুড, মে থেকে মাইট, এইরকম নর্মালি যে ফর্মগুলো হয় সেইটার জন্য এটি পাস্ট ইনডিফিনিট হয়েছে। অ্যান্ড নাম্বার 3তে আসি, পোস্ট দ্য লেটার। পোস্ট দ্য লেটার অর্থাৎ চিঠিটি পোস্ট করো, ডাক বাক্সে ফেলে দাও।
ডেফিনেটলি ফেলে দিইনি, ফেলে দেওয়া দরকার। অনেকের কাছে ফিউচার মনে হতে পারে, কিন্তু না, এটি প্রেজেন্ট ইনডিফিনিট। সকল ইম্পারেটিভ সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট, মনে থাকবে, সকল ইম্পারেটিভ সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট। আমি জাস্ট একটু জানার চেষ্টা করলাম যে তোমরা ঠিকঠাক মতো টেন্সে শক্তপুক্ত হয়েছ কিনা। এবার ঝটপট একটু আমাকে কমেন্টে জানাও যে 3টি কার কার হয়েছে। দেখা যাক, দ্রুত দ্রুত, কারণ আমরা যা শুরু করব, যে ক্ষেত্র বা যে চাষাবাদ শুরু করব আমরা সিকোয়েন্স অফ টেন্স, সেখানে আসলে মূল বিষয়টি হলো টেন্স। তো টেন্সের ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে তোমাকে বোঝানো আমার অনেকটা সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি একটু ট্রাই করলাম। ওকে, দ্রুত। ওকে, আচ্ছা, একজন একটি কমেন্ট হলো যে আমি শেয়ার করেছি কিন্তু কেউ দেখছে না। তো ভালো কথা, শেয়ার করলে সবাই যদি দেখে সবাই তো সফল হবে। আর আমরা তো এটা জানি যে সবাই তো শেয়ার মানে কি বলে সফল হয় না। সফল তো সেই হয় যে কিনা লেগে থাকে। তুমি লেগে আছো, তুমি হয়তো বা সফল হবে। সবাই একটি কাজে অংশগ্রহণ করবে, ব্যাপারটি তো এরকম নয়। আরেকটি কথা বলি, আমি যখন লাইভে ক্লাস নিচ্ছি আমি কখনো এটা ভাবছি না যে আমার ক্লাসে কেন হাজার হাজার স্টুডেন্ট নেই। আসলে এটা না, আমি আমার দায়িত্বের জায়গা থেকে কাজগুলো করছি। আমি জানি যে এগুলোর আসলে ফিডব্যাকটা কী, আমি জানি কোনো না কোনো সময় স্টুডেন্টরা এগুলো ফিল করবে, ক্লাস করবে। আমি আমার জায়গা থেকে 100% আছি, তুমি তোমার জায়গা থেকে 100% থাকো। আই মিন ক্লাসগুলো কন্টিনিউয়াসলি তুমি করে যাও এবং ডেফিনেটলি শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাদের স্পেশালি 3টি রাইট হয়েছে, যাদের 2টো হয়েছে তাদের জন্য সান্ত্বনা বাণী, আর একটি হলে অবস্থা খারাপ আছে, ট্রাই করতে হবে, টেন্স নিয়ে একটু নাড়াঘাটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের মূল আয়োজনে চলে যাচ্ছি, সিকোয়েন্স অফ টেন্স। টেন্স শেখার পর একটি বাক্যের টেন্সের পরিপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে আরেকটি বিষয় জানা আবশ্যক, এবং সেটি হলো সিকোয়েন্স অফ টেন্স। তার মানে টেন্স তো শিখেই গেলাম, টেন্সের পরে আরেকটি জিনিস এসে যায়, সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ এলোমেলো টেন্সগুলোকে, একের অধিক টেন্সগুলোকে সঠিক করে সাজানো। জেনে রাখা দরকার, সিকোয়েন্স অফ টেন্সের ব্যবহার সেখানেই লক্ষণীয় যেখানে 2টি বাক্য থাকবে। আচ্ছা, তার মানে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে বই আছে তোমরা একটু এখানে দাগিয়ে নাও তো। হ্যাঁ, 2 ধরনের কলম নিয়ে তোমরা ক্লাসগুলো করতে বসবে, ইম্পর্টেন্ট লেসনগুলো অবশ্যই দাগিয়ে রাখবে। তাহলে যেটি বলছিলাম যে সিকোয়েন্স অফ টেন্স মানেই সেখানে সেন্টেন্সের সংখ্যা কয়টি থাকবে? 2টি থাকবে। বাক্য থাকবে কয়টি? 2টি। অন্য কথায় ক্লোজ থাকবে কয়টি? 2টি। ওকে, সো প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের পরিবর্তন বা টেন্স পরিবর্তনকেই সিকোয়েন্স অফ টেন্স বলে। কিছু বোঝনি না? আমারও না একসময় এরকম সমস্যা হতো, অনেক আগের কথা বলছি, স্টুডেন্ট লাইফে যে আসলে সুন্দর করেই ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু ব্যাখ্যাটা বুঝতে পারতাম না। কেন পারতাম না? এর কারণ হলো যে কোনো কিছু তুমি যদি বুঝতে চাও তার সঙ্গে সঙ্গে সাথে সাথে একটা এক্সাম্পল দেওয়া উচিত। প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে, তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ তোমাকে এই মুহূর্তে আমার দেখানো উচিত, রাইট? সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব পরিবর্তন, তার মানে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজটা দেখানো উচিত এবং সেই অনুযায়ী টেন্সের পরিবর্তন হয়, ওই পরিবর্তনটা তোমাকে দেখাতে হবে। তবেই না তুমি এই জিনিসটুকু কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। শিখতে গেলে অবশ্যই উদাহরণের কোনো বিকল্প নেই। তো চলো আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কী ধরনের ঘটনাগুলোর কথা আমরা এখানে বলছি। লাইক দিস, ধরো এরকম একটি টেস্ট দেওয়া হলো তোমাকে, লাইক দিস, nobody knew that he fill in the gap face a crisis. Cry SIS, right? Cry SIS, crisis. এখন ধরো অপশানে বলছে যে ওইখানটায় রাইট আনসারটা কি হতে পারে। রাইট উত্তরে বলা হলো যে ক্যান ফেস, অপশন বি লাইক দিস উড ফেস, এটসেট্রা, অনেক কিছু। আমি 2টো দিচ্ছি। এবং প্রসঙ্গত বলি, এটা কিন্তু চাকুরিতে আসা একটি কোয়েশ্চেন। তোমরা যদি বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু সেখানে তোমরা এই ধরনের প্রশ্নগুলো মেবি অনেকে পেয়ে গেছো। এইবার একটু খেয়াল করে দেখো, এইবার এই কথাটাকে আমরা জাস্ট নিচের এক্সাম্পলের সঙ্গে আমরা একটু মেলাবো। কিভাবে? চলো দেখি। আমরা কিন্তু একটি কথা বলেছি যে সিকোয়েন্স অফ টেন্স মানেই সেখানে সেন্টেন্সের সংখ্যা থাকবে 2টি। ইয়েস, সেখানে সেন্টেন্সের সংখ্যা থাকবে 2টি। ইয়েস, প্রমাণিত। প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে প্রিন্সিপাল ক্লজ কোনটা তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন 2টি সেন্টেন্স থাকবে এর ভিতরে একটি থাকবে প্রিন্সিপাল এবং আরেকটি থাকবে সাবঅর্ডিনেট, রাইট? ওই কথাটাই বলা হচ্ছে একটি থাকবে প্রিন্সিপাল এবং আরেকটি থাকবে সাবঅর্ডিনেট, রাইট? এই হলো সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটটা কিভাবে চেনা যায়? অনেকগুলো রুলস, অনেক নিয়ম রয়েছে, শেষে দেখাবো আমি।
দ্যাট, হোয়েন, টিল, আনটিল এইগুলো দ্বারা যখন কোনো সেন্টেন্স হয়, এই যে দ্যাট আছে না, রাইট, তো দ্যাট দিয়ে যখন এই সেন্টেন্সটা যুক্ত হয়েছে এটির নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং অন্য যে বাক্যটি রয়েছে এই বাক্যটি, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে দ্যাট দিয়ে তুমি যে ক্লজই দেখবে সেটির নাম সাবঅর্ডিনেট ক্লজ। শুধু যে দ্যাট তা কিন্তু নয়, আমি আপাতত তোমাকে দ্যাটটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বলো তো এরকম একটি সেন্টেন্স প্যাটার্ন লাইক, সরি, এই, তারপরে হচ্ছে আরেকটি সেন্টেন্স দেখো, দ্যাট মাঝে থেকে কিন্তু অনেক বাক্য হয়, যেমন আই নো দ্যাট ইউ আর ওয়েল, হি সেইড দ্যাট ইউ আর অনেস্ট। এভাবে মাঝে দ্যাট রেখে কিন্তু আমরা অনেক কথা বলতে পারি। তাহলে দ্যাট থেকে এই বাকি সেন্টেন্সটার নাম হলো সাবঅর্ডিনেট, আর দ্যাটের আগে যেটা থাকবে তার নাম হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আপাতত কি বুঝতে পেরেছো যে প্রিন্সিপাল কোনটুকু? প্রিন্সিপাল মানে হলো প্রধান, আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে প্রধানের অধীন। এটা হচ্ছে প্রধানের অধীন। ঠিক আছে, আপাতত এইটুকু একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে এইটুকু আমরা বুঝেই নিয়েছি যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটি। তো প্রিন্সিপাল ক্লজটা দেখে আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে। নো থেকে নিউ, এই পাশে দেখো নো থেকে নিউ পাস্ট টেন্স, তাহলে অন্য পাশে অবশ্যই আমাকে পাস্ট টেন্স করতে হবে, উইল থেকে উড করতে হবে। এই যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজের আমি ভার্বের যে পরিবর্তনটা করলাম এটাকেই বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। আমার মনে হয় না নেক্সটে এই টাইপের প্রশ্ন দেখলে আর কোনোভাবে তোমার ভুল হবে। লাইক দিস, ধরো আমি তেমন কিছুই জানি না, কিন্তু তারপর একটা ছোট্ট টেস্ট তোমাকে দিচ্ছি, দেখা যাক তোমরা কয়জনে পারছো। ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো যে হি সেইড দ্যাট, ফিল ইন দ্য গ্যাপ। আমি দুটো অপশান দিচ্ছি। অপশান এ, she had done this, সরি একটু বুঝে শুনে আনসার করতে হবে। আর আরেকটিতে দিলাম যে she has done this, তো না, দ্যাট হবে। আচ্ছা দিস দিই। আচ্ছা দেখি তোমরা কতজনে এটা সঠিক আনসারটা দিতে পারছো। ধরলাম যে তুমি তেমন কিছুই জানো না, এই প্রাপ্ত ধারণা থেকে যা তোমাকে শেখালাম সেইটা বুঝে দেখা যাক সম্ভাব্য রাইট আনসার তোমরা কি দিচ্ছ। দ্রুত আমরা গুটি গুটি পায়ে আমরা সামনে এগোতে চাই। আমি অনেক কিছু তোমাকে একেবারে গভীরের বিষয় তোমাকে জানিয়ে দিলাম, তুমি নিতে পারলে না, লাভটা কি হলো? কোনো তো লাভ নেই, তাই না? একটু শূন্য থেকে শুরু করেছি আমরা, আস্তে আস্তে অনেক জব কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট করেছো। ইয়েস, আমাদের নজর হলো এই জায়গাটার দিকে। এটি প্রিন্সিপাল ক্লজ, রাইট? প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে, তাহলে এই পাশটাও কিন্তু পাস্ট টেন্সে হবে। এইটা কিন্তু সূত্র, যদিও সূত্র আমি শেখাইনি, তাহলে আমাকে পাস্ট টেন্সে যেতে হবে। পাস্ট টেন্সের মধ্যে কি পাস্ট পারফেক্টটাও কিন্তু পাস্টের একটি টেন্স, তাই না? তাহলে এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, মানে পাস্টের ভেতরে কোনো না কোনো একটি হতে হবে। এটি কিন্তু ন্যারেশনের একটি নিয়ম। একটু জেনে রাখো, পাস্ট টেন্স হয়েছে তাই অন্য পাশটা আমরা পাস্ট টেন্স করলাম। এইটি হলো তোমার বেসিক। কিন্তু ভুল করেও তুমি যদি এই প্রেজেন্ট পারফেক্টটা করে ফেলো তাহলে ধরেই নেওয়া হবে তুমি সিকোয়েন্স অফ টেন্স বোঝো না। আমি কথাটা আবার রিপিট করছি, এইটা পেরেছো ভালো কথা, না পারলেও সমস্যা নেই, কিন্তু যদি কোনোভাবে এই উত্তরটা তুমি চুজ করে ফেলো বা বেছে ফেলো তাহলে ধরেই নেওয়া হবে তোমার বেসিক বলতে কিছু নেই, তুমি সিকোয়েন্স অফ টেন্সের নিয়মটাই জানো না, রাইট? আচ্ছা, এবার আর একটু সামনে এগোই। কি বলা হচ্ছে? সিকোয়েন্স অফ টেন্সের বিষয়টা হলো, সিকোয়েন্স অফ টেন্স মানে দুইটি সেন্টেন্স বা দুইটি ক্লজের মধ্যে ভার্বের সামঞ্জস্যতা। হ্যাঁ, আমরা তো তাই দেখলাম, দুই পাশের ভার্বের দিকে, মানে এক পাশের ভার্বের দিকে তাকিয়ে অন্য পাশের ভার্বের পরিবর্তন, তাই না? আচ্ছা, এই রুলটা খুবই ইম্পর্টেন্ট, ওকে একটু দাগিয়ে দিচ্ছি আমি। এরপরে দেখো নাম্বার 2তে বলা হলো যে প্রিন্সিপাল ক্লজ চেনা বাধ্যতামূলক। ইয়েস, আমি তো ছোট্ট করে ক্লজ তোমাকে চিনিয়ে দিলাম, তাই না? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজের সঙ্গে কোনো কনজাংশন থাকবে না, সিম্পলি বাক্যগুলো, আর যেগুলোর সঙ্গে দ্যাট, টিল, আনটিল, দো, অলদো এগুলো লাগানো থাকবে ওগুলো হচ্ছে আবার সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3তে বলা হলো প্রিন্সিপাল ক্লজ দেখেই পরবর্তী ক্লজ এর টেন্স হবে, রাইট? আচ্ছা, তাহলে যেহেতু বলা হলো যে প্রিন্সিপাল ক্লজ চেনা বাধ্যতামূলক, আমাকে তোমরা দেখি কতজনের টেন্স চেনা, কি বলে, ক্লজ চেনাতে পারছো দেখি। আর তাড়াহুড়ো করবে না, হ্যাঁ? আমি শুধু তোমাদের কাছ থেকে দুটো জিনিস চাইবো। নাম্বার 1 হচ্ছে মনোযোগ, আর নাম্বার 2 হলো
ফোনে একটু মেগাবাইট রাখতে হবে, ঠিক আছে? অথবা নাম্বার 1 মেগাবাইট রাখতে হবে, আর নাম্বার 2 হচ্ছে মনোযোগ দিতে হবে। এই দুটো জিনিস থাকলে আমি খুশি। তাহলে আমরা টেস্টে আসি এবার। টেস্টে যদি আমি তোমাকে বলি যে হি ran as I ordered, okay, as you say he will do। আচ্ছা, এবার তোমরা আমাকে বলতে পারবে প্রিন্সিপাল ক্লজ কোনটি, মানে কোন অংশটা প্রিন্সিপাল ক্লজ? প্রিন্সিপাল ক্লজ কোনটি? এই টেস্ট কিন্তু একটু অন্যরকম, মানে দুটো করে অংশ আছে একটি সেন্টেন্সের। তোমাকে প্রথমটা লিখে দিতে হবে প্রিন্সিপাল ক্লজ কোনটুকু। এখন অনেকে হয়তো বা মনে করছে স্যার আপনি না একটু আগে বললেন যে এখানে দ্যাট থাকবে, দ্যাট কই? দ্যাট তো সবসময় থাকবে না। আমি বলেছি দ্যাটের মতো কিছু একটা, টিল, আনটিল, দো, অলদো, দ্যাট, অ্যাজ, সিন্স, এই সবগুলো থাকবে। 1 নম্বরে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর 2 নম্বরে প্রিন্সিপাল ক্লজ কোনটা একটু বলো তো দেখি। ওকে, তাহলে এখানে আমরা রাইট আনসারটা, হ্যাঁ অনেকেই দিচ্ছ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটুকুর নাম হলো প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ ইউ সে এটা সাবঅর্ডিনেট, এইটুকুর নাম হলো প্রিন্সিপাল, রাইট? তাহলে আমরা একটা বিষয় বুঝে নিলাম, প্রিন্সিপাল ক্লজ শুরুতেও থাকতে পারে বাক্যের, শেষেও থাকতে পারে, রাইট? আর এই যে যখন এরকম কিছু একটা লাগানো থাকবে, অ্যাজ, সিন্স, দো, অলদো, টিল, তখনই এই ক্লজটার নাম হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা কি আমাকে বলতে পারবে এই দুটো বাক্যের ভিতরে একটি বাক্য ভুল আছে, কে পারে ধরতে? ঝটপট একটু আমাকে জানিয়ে দাও তো, এই দুইটি বাক্যের ভিতরে কোন বাক্যটি ভুল আছে? দ্রুত দ্রুত আমাকে জানিয়ে দাও, ঝটপট একটু আমাকে জানিয়ে দাও, এই দুইটি বাক্যের ভিতরে একটি বাক্য ভুল আছে, সেই ভুল বাক্য কোনটি? আর যদি কারেকশন করে দিতে পারো, অ্যান্ড আই উইল বি ভেরি প্লিজড, আমি খুব খুব খুশি হব। একটু জানিয়ে দাও তো দেখি ভুলটা রয়েছে কোথায়, দ্রুত। ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি প্রচুর কমেন্ট করছো। আমি চাই যে তোমরা এভাবে আমার সঙ্গে বা অনলাইনে আর কি স্বতঃস্ফূর্তভাবে তোমাদের এক্সপ্রেশনগুলো, তোমাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে থাকো, সাহস তৈরি হোক। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি এখান থেকে ফার্স্টেই, হ্যাঁ, অনেকের উত্তর পেয়ে গেছি। ইয়েস, মনে রেখো সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু সাবঅর্ডিনেট, এই যে অ্যাজ আছে না, সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে একটি কমা দেওয়া বাধ্যতামূলক, মনে থাকবে, এই কমা দিতে কিন্তু হবে। এটিও কিন্তু অনেক সময় আচ্ছা, একজনে বলেছে যে রান বানানটা নাকি ভুল হয়েছে। না না, আসলে আমি রান থেকে র্যান করেছি, পাস্ট টেন্স, ওটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ ওটা ভুল নেই, এটা পাস্ট টেন্স যে, তাই জন্য আমি এই পাশে পাস্ট টেন্স করেছি, রাইট? মেইন ক্লজটা পাস্ট টেন্স, তাই কিন্তু সাবঅর্ডিনেটটা পাস্ট টেন্স হয়েছে। এনিওয়ে, যেটি বলছিলাম যে এই পাশে এখানে কিন্তু কমা দেওয়াটা বাধ্যতামূলক। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি র্যান, সে দৌড় দিয়েছিল, অ্যাজ এ অর্ডার্ড, ঠিক আছে? না ঠিক আছে, অন্যান্য সব কিছু ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, তাই সাবঅর্ডিনেটটা পাস্ট টেন্স হয়েছে, আর এখানে জাস্ট কি হবে, কমা হবে। ওকে, তাহলে মোটামুটি এইটুকু বুঝে নিয়েছো যে প্রিন্সিপাল ক্লজ শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, এবং প্রিন্সিপাল ক্লজ শুধুমাত্র দ্যাট দিয়ে হতে পারে তা না, আরও অনেক কিছু কনজাংশন দিয়ে হতে পারে। ওকে ফাইন, এবার আর একটু সামনে এগোই। সিকোয়েন্স অফ টেন্সের আলোচনাটি ভালোভাবে বুঝতে চাইলে প্রথমেই ক্লজ সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। তাই ক্লজ সম্বন্ধে স্বচ্ছ ধারণা না থাকে তবে এই বইটারই তুমি ক্লজ চ্যাপ্টারটা একটু দেখে নিতে পারো। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যাদের কাছে বইটি আছে, ক্লাসটি শেষ করার পর তুমি চাইলেই বা তোমার মনে হয় উচিত হবে ক্লজ চ্যাপ্টারটা একটু ভালো করে দেখা, একটু দেখে নিও, হ্যাঁ? পরবর্তীতে আমি ক্লজ নিয়ে কথা বলবো। এবার আসো, সিকোয়েন্স অফ টেন্সের প্রধান রুল দুইটি। কয়টি রুল? প্রধান রুল দুইটি, সবাই দাগিয়ে নাও একটু। ওকে, সিকোয়েন্স অফ টেন্সের প্রধান রুল হচ্ছে দুইটি। ওকে, নাম্বার 1, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজ ওকে যদি পাস্ট টেন্স হয়, ওকে, তবে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, ওকে, সাবঅর্ডিনেট ক্লজটা হয়ে যাবে পাস্ট টেন্সে, এই যে পাস্ট টেন্সে হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে
এই নিয়মটা অনুযায়ী নিচের এক্সাম্পলটা তোমাকে বুঝে নিতে হবে, তবেই না তোমার মাথাতে পড়াটা অনেক দিন লাস্টিং করবে। ওকে, তাহলে প্রিন্সিপাল ক্লজ যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই কি হবে, পাস্ট টেন্সে হবে। এই জন্য কিন্তু শি ওয়াজ হয়েছে, ইজ হয়নি। এখন দেখো এইটা তুমি যে শিখলে, এটা শিখে কি কাজে লাগলো একটু দেখতে চাও তো না? আর আমরা তো সবসময় নগদ লক্ষ্মীতে বিশ্বাসী না, যে যা শিখছি তা কতটুকু কাজে লাগছে। লেটস সি, আমরা একটু দেখে নিই যে এইটা শিখে আসলে কিভাবে পরীক্ষাতে কাজে দেবে। অনেকভাবে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপ হিসেবে আসতে পারে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হিসেবে আসতে পারে। লাইক দিস, এখানে ফিল ইন দ্য গ্যাপ তৈরি করলো, দিয়ে অপশান এখানে বললো যে সরি, ওকে, সো এখানে বললো যে লাইক দিস, এখানে ইজ হবে। ও নো, আচ্ছা, এখানে ইজ হলো, অপশান বিতে লাইক দিস ওয়াজ হলো, আরও অনেক কিছু। এবার তোমরা একটু বলো তো সম্ভাব্য রাইট আনসারটা তুমি কি নেবে? একেবারে বেসিক বিষয়, একেবারেই বেসিক বিষয়। আর এটা যদি তুমি না জানো তাহলে আমি ধরেই নেব তোমার আরও বেশ কিছু জায়গাতে ইংরেজি সমস্যা রয়েছে। ওই যে গ্রামে একটি কথা আছে না, যে অনেক সময় আমরা একটি কথা বলে থাকি যে হাঁড়ির একটি ভাতে আমরা যদি একটু একটা ভাত দেখি তাহলেই বোঝা যায় যে হাঁড়ির সমস্ত ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা। লাইক দিস, আমরা কিন্তু টিচার্সরা যারা রয়েছি, স্টুডেন্টদের কিন্তু এই জিনিসগুলো বুঝে ফেলি একটা কোয়েশ্চেন দিয়েই। তো দেখো তুমি কিন্তু নিশ্চিত হয়ে গেছো, তোমার ভিতরে অসম্ভব একটা আত্মবিশ্বাস কাজ করছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট আনসার। এই পাঁচটা যেহেতু পাস্ট টেন্স হয়েছে, তুমি নিশ্চিত থাকছো যে সাবঅর্ডিনেটটা হয়ে যাবে পাস্ট টেন্স। এই জন্য আমি কি নেব, ওয়াজ নেব। এবং দেখো তোমার ভিতরে এখন এমন একটা আত্মবিশ্বাসের জন্ম হয়েছে, কেউ যদি তোমাকে ধমক দেয়, তোমাকে যদি কোনোভাবে এই রুলসের বিপরীতে কোনো কথা বলে, তুমি কিন্তু তার পেছনে লাগবে এবং বেশ কয়েকটা কথা পর্যন্ত তুমি তাকে যুক্তি দিয়ে শোনাতে পারবে। এটাই হলো বেসিকের শক্তি। ঠিক আছে, আমি এটাকে বলি বেসিকের শক্তি। কোনো কিছু বেসিক থেকে, তৃণমূল থেকে শিখলে যে শক্তিটা তোমার ভিতরে অর্জন হয়। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা আশা করি বুঝে নিয়েছ। এখন এই রুলসটা কিভাবে হলো, আমি এতক্ষণ যতগুলো কথা বললাম এখানে ব্যাখ্যা দিয়ে বোঝানো রয়েছে। এবারে আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। হি সেইড, লক্ষ্য করো, সেইড একটু আন্ডারলাইন করো। এই পাশে কিন্তু উড কাম, কি হয়েছে, উড কাম। দেখো এটা প্রিন্সিপাল, এটা কিন্তু সাবঅর্ডিনেট, দেখতে পাচ্ছ, এটি পাস্ট টেন্স, এই পাশে কিন্তু উড কাম। এখন পরীক্ষা যে কী ধরনের ভুল থাকে তোমরা তো দেখেছই। যেমন ধরো এখানে উড কাম না থেকে লাইক দিস ধরো উইল কামও থাকলো, তাহলে কি পাস্ট টেন্স থাকার জন্য আমরা অবশ্যই উইল থেকে উড করব, এটি কিন্তু নিয়ম, একটু আগে আমরা সেটা দেখেছি। আচ্ছা, এরপরে আসো, উই অল রিয়ালাইজড, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে রয়েছে, তাই এই পাশে কিন্তু আমি পাস্ট টেন্সে করেছি। কোন টেন্সে, পাস্ট টেন্সে করেছি। প্রসঙ্গত বলি, যদি এই রাইট লাইক দিস, আমি এই এক্সাম্পলটা দিই তোমাদের, একটু খেয়াল করো, দুটো অপশান করে দিচ্ছি। এইটা একটা, সরি, শিখতে হবে এই বেসিক ধরে ধরে, হ্যাঁ, এই একটা, সি নাম্বারে ধরো আরেকটা দিলাম, হ্যাঁ। সো এখানে দিলাম ধরো যে হ্যাভ, এখানে দিলাম হচ্ছে এইটা। দেখি তোমরা কারা কারা তোমাদের রিজন যুক্তি খাটিয়ে সম্ভাব্য রাইট আনসারটা নোট মানে বলতে পারছো। দেখি আমাকে বলো তো, বুঝে শুনে রাইট আনসার করবে দ্রুত। উই অল রিয়ালাইজড দ্যাট, ফিল ইন দ্য গ্যাপ। এখানে এবার তোমার কাছে কোন আনসারগুলো রাইট মনে হচ্ছে? রেসপন্স করবে। ওকে, অনেকে আত্মবিশ্বাস নিয়ে রাইট আনসার বলছো। আচ্ছা, বইয়ের পেজ নং কত? বইয়ের পেজ নং হলো 180 না, আমি তো ভুলেই গেলাম, 180 মেবি, একটু বাকির একটু জানিয়ে দাও তো। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, ফেবুলাস, অনেকের উত্তর রাইট হয়েছে। যেহেতু উই অল, আমরা সবাই অনুধাবন করেছিলাম এটি পাস্ট টেন্স, তাই এই পাশটা আমাদেরকে পাস্ট টেন্স করতে হবে। সেটা পাস্ট পারফেক্ট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, কোনো আপত্তি নেই, কিন্তু কোনোভাবেই প্রেজেন্টে যাওয়া যাবে না, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটিকে রাইট আমরা বলছি, রাইট। এটি সবচেয়ে বেস্ট, কারণ ন্যারেশনের নিয়ম অনুযায়ী এই পাশে পাস্ট পারফেক্ট করাটা বেস্ট। তবে এটিও রাইট হতে পারে, বিকজ এটি পাস্ট টেন্স, এটিও রাইট হতে পারে। কিন্তু এটিকে কোনোভাবে যদি তুমি রাইট বলে ফেলো বা ভেবে ফেলো, তাহলেই ধরে নেওয়া হবে যে তোমার বেসিক বলতে কিছু নেই, তুমি ইংরেজির অনেক কিছুতে দুর্বল রয়েছ। এগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাকে ইংরেজি সব হয়তো বা শেখাতে পারবো না, কিন্তু এমন একটি রাস্তা আমি তোমাকে তুলে দেব, যেটা আমি অনেকবারই বলেছি,
সেই রাস্তা বেয়ে তুমি একেবারে সঠিক একটি জায়গায় পৌঁছাতে পারবে। এবং ইংরেজি তুমি যখনই কোনো একটি বই কিনবে সেই বইগুলো তুমি পড়লেই অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো আমি সেই কাজটাই করছি তোমাদের জন্য, সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু তোমার ভেতরে নতুন নতুন করে শেখার বিষয়গুলো তৈরি হবে। ওকে, তাহলে এরপরে আমরা আসি দ্য ওয়ার্কড পাস্ট টেন্স, দ্য ওয়ার্কড হার্ড, এটি হলো প্রিন্সিপাল ক্লজ। দ্য মাইট, এই যে মে থেকে মাইট মানে পাস্ট টেন্সে হয়ে গেছে। আই থট দ্যাট, এই যে থিং থেকে থট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাতে কি হয়েছে, ওয়াজ গিলটি। বাংলাগুলো একটু দেখে নিও, পাশে বাংলা রয়েছে, সেই জন্য আমি বাংলাগুলো বলছি না। তাহলে উপরে বাক্যগুলোতে কি কি ধরনের ঘটনাগুলো ঘটেছে আমি সবগুলো এখানে বলে দিয়েছি, একটু মিলিয়ে নিও। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো যে কি ধরনের ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটে। আচ্ছা, অজানা কথায় যে কথাটি আছে সেই কথাটা একটু দেখে নাও, যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে, এই যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, দেখো তো পাস্ট টেন্স না? হ্যাঁ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে যদি সেটা চিরন্তন সত্য বাক্য হয়। আচ্ছা, তাহলে এতক্ষণ তোমরা দেখেছো যে সেইড এটা থাকা মানেই পাস্ট টেন্স, কিন্তু এবার দেখো তো কি, এবার কিন্তু ইজ দিয়েছি। কেন বলো তো? কারণ এই কথাটা কিন্তু চিরন্তন সত্য। এটি তোমাকে বুঝতে হবে যে পাস্ট টেন্স আছে বলে, স্যার বলেছে বলে এখানে ওয়াজ হয়ে যাবে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। শিক্ষক বলেছিলেন সততা সর্বোত্তম পন্থা, সব সময় কিন্তু এই কথাটি সত্য। তুমি এমন বলবে নাকি যে শিক্ষক বলেছিলেন সততা ছিল সর্বোত্তম পন্থা? মানে সততা একসময় সর্বোত্তম পন্থা ছিল, এখন কি আর নেই? এখন তো রয়েছে। সুতরাং এই ধরনের চিরন্তন সত্য বাক্যগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। হি প্রুভড দ্যাট, সে প্রমাণ করেছিল যে আইস ফ্লোটস অন ওয়াটার, যে বরফ পানিতে ভাসে, কথাটা চিরন্তন সত্য। তাই তুমি চাইলেই কিন্তু এখানে পাস্ট টেন্স করতে পারছো না। তাহলে একটু আগেই তোমাকে যে নিয়মটা শেখানো হয়েছিল, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হওয়ার কারণে সেইটা কিন্তু হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। গ্যালিলিও মেইনটেন্ড, উনি বোঝায় রেখেছিলেন, উনি বারবার যেটি প্রমাণ করতে চেয়েছিলেন পাস্ট টেন্স, তাই অনেকে কি করবে, মুভড করে ফেলবে। নো, এটি চিরন্তন সত্য। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, গ্যালিলিও বোঝায় রেখেছিলেন ওই একটি কথা যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সুতরাং এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। একটু আগে তুমি যা শিখেছো সেই শেখার সঙ্গে এখনকার রুলটা অনেকটা সাংঘর্ষিক, তাই না? একটু বিপরীত বিপরীত ভাব, কিন্তু খুবই সহজ করে মনে রাখো। আর মনে তোমাকে রাখতেই হবে, এই মনে রাখার জন্যই তুমি স্টাডি করছো, তুমি পড়াশোনা করছো, তাই না? পড়াশোনা মানে কি, কিছু জিনিসের ভিতরে ঘাপলা থাকবে, ঘাপলা, সেই ঘাপলাগুলোকে তুমি একটু সুন্দর ওয়েতে একটা সিস্টেমে তোমার ব্রেনের সেলগুলোতে সাজিয়ে রাখবে। এজন্যই তো আমরা স্টাডি করি, তাই না? আচ্ছা, তাহলে লাইক দিস তোমাকে একটু টেস্ট দেওয়া হলো যে হি said that he, fill in the gap. Option A, যে he went out every morning. আরেকটিতে দিলাম যে he goes out every morning. B. লাইক দিস, এই টেস্টটি আমি তোমাকে দিচ্ছি, ঝটপট একটু আনসারটা দিয়ে দাও তো। হি ওয়েন্ট আউট এভরি মর্নিং, হি গোজ আউট এভরি মর্নিং, রাইট আনসার তুমি কি দেবে? টাইম ওয়েস্ট করা যাবে না, দ্রুত বুঝে শুনে আনসার করতে হবে, দ্রুত। ওকে ফাইন, খুব বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা, বই নিয়ে পরে কথা হবে, জাস্ট ক্লাসটা করে ফেলো। হ্যাঁ, সাথে থাকো, একটু পরে এগুলো কথা বলবো। তাহলে দেখো, যেহেতু তুমি এই পাশে পাস্ট টেন্স পেয়েছো, তোমার মাথায় কিন্তু একটা রুল কাজ করছে যে স্যার আপনি না বলেছেন যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেটটা পাস্ট টেন্স হবে, তাই তোমার নজর গিয়েছে কিন্তু ওয়েন্ট আউটের দিকে। কিন্তু এখানে যখন এভরি কথাটা ইউজ হয়েছে, এভরি, রেগুলারলি, এই কথাগুলো যখন ব্যবহার হয়, ওটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে যায়। কি ফ্যাক্ট? হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্মগুলোকে পাস্ট টেন্সে করলে বাক্যটির অর্থ নষ্ট হয়ে যায়। তাহলে এটি পাস্ট টেন্স থাকলেও এটিকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো, কেননা এভরি বা রেগুলারলি কথাটি যদি থাকে, একটু ছোট্ট করে নোট করে রাখো যে এভরি বা রেগুলারলি থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তার মানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ একটু লিখে রাখো, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ ইকুয়াল টু নো চেঞ্জ।
ইনটেন্স। আমি ছোট্ট করে শর্টকাটে এই কথাটা লিখে দিলাম, তোমরা একটু চাইলে বাংলাতেও লিখে নিতে পারো। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয় এরকম ইউনিভার্সাল ট্রুথ, তাহলে নো চেঞ্জ ইন টেন্স, অর্থাৎ টেন্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর দিতে পেরেছো। ওকে, আমি যে লেসনগুলো তোমাদেরকে এখন শেখাচ্ছি বা বোঝাচ্ছি, এটা কি বুঝতে পারছো তোমরা? যদি কোথাও প্রবলেম হয় আমাকে একটু বলবে, হ্যাঁ, আমি তোমাদের মতো করে আমি তোমাদেরকে শেখাতে চাই, তোমরা যেটা ফিল করছো সেটা যেন আমি দিতে পারি। ওকে, তাহলে ইতোমধ্যে আমরা যে রুলসগুলো শিখলাম সেই রুলসগুলোর ভেতর থেকে আমি হঠাৎ করেই ব্যতিক্রম কোনো সময় দেখি, লাইক দিস। যেমন এটি একটি বিগত সালে আসা প্রশ্ন, এই প্রশ্নটা আমি রিপিট করছি, দেখো, লাইক দিস, আই নেভার থট আই ডট ডট ইউ এগেন। যারা বিগত সালে প্রশ্ন সলভ করো তাদের কাছে মনে হয় এগুলো খুবই কমন মনে হবে, যে না আমি কোথাও না কোথাও দেখেছি। উইল সি, অপশান বিতে উড সি। একটু ঝটপট জানিয়ে দাও তো সম্ভাব্য রাইট আনসারটা তুমি কি দিতে চাও এখানে। তবে এখানে আমার একটি কথা বলবার রয়েছে, সেই বিষয়টা আমি বলবো দ্রুত। I never thought I dot dot you again. Okay. দ্রুত। I never thought, আমি কখনো ভাবিনি যে তোমার সঙ্গে আবার দেখা হবে। বাংলাটা বলে দিলাম। সো রাইট আনসারটা এবার মিলিয়ে নাও। I never thought, এটি প্রিন্সিপাল ক্লজ। এখন মনে মনে তোমরা অনেকেই ভাবছো যে কি ব্যাপার, এইটা যে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাটটা কই? হ্যাঁ, সবসময় দ্যাট থাকে না। এই মডার্ন গ্রামারে, মডার্ন ইংলিশের ক্ষেত্রে অনেক কিছুকে হাইড করেও একটা বাক্যকে স্ট্যান্ডার্ড করা হয়। তো সেক্ষেত্রে এইখানে দ্যাট রয়েছে, এটি তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এটি হলো প্রিন্সিপাল ক্লজ, আর এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাটটা লুকোনো আছে। এখন এগুলো না একটা সময় তুমি এমনিতেই বুঝে ফেলবে। আমি এক্সাম্পল দিয়ে বলি, মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করে, দাখিল, আলিম অথবা মাদ্রাসা লাইনে যারা আরবি পড়ে, তো এমনিতেই যারা নর্মালি পড়াশোনা করে কোরআন শরীফে কিন্তু জের জবর পেশ এগুলো দেওয়া থাকে। তোমরা নর্মালি পড়তে গেলে জের জবর পেশের এগুলোই দেখো, কিন্তু মাদ্রাসা লাইনে বিভিন্ন রকম পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক পড়াশোনা হোক বা তাদের যে বইগুলো রয়েছে, সেখানে জের জবর পেশ কিছু থাকে না, অথচ তারা এত সুন্দর করে রিডিং পড়তে পারে। এটা দেখলে মানে যারা অনেক অবাক হয়ে যাবে, যেটা কিভাবে সম্ভব যে জের জবর পেশ হলে আমরা উচ্চারণ করতে পারি না, আর কোনো আরবি মানে লেটারের ওপরে জের জবর পেশ নেই কিন্তু তারপরে পারছে। এর পেছনে কারণ হলো যে কিছু জিনিস থাকে যেটা শেখার পরে এমনিই ধারণা করা যায় যে ওটার পরে আসলে ওইটা কী হবে, ওটার উচ্চারণটা কী হবে। ঠিক আছে, এইটা একদিনে হবে না, কিন্তু একসময় তোমার ভিতরে হয়ে যাবে। তাহলে এখানে আসো, যে এই জিনিসে এখানে যে দ্যাট রয়েছে, তোমার এখন মনে হচ্ছে কষ্ট, কিন্তু তুমি ঠিক একসময় ধরে ফেলবে। আই নেভার থট দ্যাট, আমি কখনো ভেবেছিলাম না, যে চিন্তাও করিনি যে আই উড, এই পাশে যেহেতু থিং থেকে থট হয়েছে, তাই অন্য পাশে কিন্তু উইল থেকে কি হবে, উড হবে। এটি স্বাভাবিক। এই আনসারগুলো তুমি অনেক আত্মবিশ্বাসের সঙ্গে আজকের পর থেকে দিতে পারবে, এবং বিশ্বাস করো তুমি বিগত বছরের প্রশ্নগুলো যখন সলভ করতে যাবে আজকের ক্লাসটির পর, এত মজা লাগবে তোমার ভেতরে, তখন তুমি বলতে পারবে। ওকে, তাহলে এখানে উড সি দিলাম। ক্লিয়ার? আনসার রাইট। ওকে, এইবার আমরা নাম্বার 2তে আসি। সাবঅর্ডিনেট ক্লজে যদি কখনো দেন থাকে, আচ্ছা এই নিয়মটা একটু ব্যতিক্রম, তোমরা সবাই একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা একটু ব্যতিক্রম নিয়ম। আমরা কিন্তু বেশ কয়েক রকম নিয়ম পড়ছি, তাই না? ওটা আমি পরে হাইলাইট করছি। তো যদি সাবঅর্ডিনেট ক্লজ, ওকে, যদি দেন দ্বারা শুরু হয়, এই যে দেন দ্বারা শুরু হয়েছে প্রত্যেকটাই, ওকে, তখন প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে হলেও, এই যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে হয়েছে হলেও, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, কোনো সমস্যা নেই। লাইক দিস, আমরা একটু বাংলা করি, যেমন শি কেয়ার্ড মি মোর, সে আমাকে এত যত্ন আত্মি করে, দেন শি লাভস হার ওন চাইল্ড, মানে তার থেকেও যেমনটি সে তার নিজের সন্তানকে ভালোবাসে, রাইট? সে আমার এতটাই যত্ন নেয়, তার থেকেও যেমনটি সে তার সন্তানকে ভালোবেসেছিল। সে আমাকে
ঠিক তার থেকে বেশি যত্ন নেয়, যেমনটি সে তার সন্তানকে ভালোবাসবে তার থেকেও। তার মানে দেন থাকলে অর্থগুলো মোটামুটি সবভাবে সাজানো যায়। তাহলে আমরা অবশ্যই এটি মনে রাখবো। আশা করি এটি নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। তাহলে ওপরের রুলস রেখে আমি তোমাদেরকে যা শেখালাম সেইটা রেখে লাইক দিস আমি তোমাদেরকে একটু টেস্ট দিচ্ছি। দেখা যাক তোমরা রাইট আনসার কে কী করছো। She cared me more that she loved her child. ওকে, এই বাক্যটার একটু পরিবর্তন করলাম। He said to me that, একটু পরিবর্তন আমাকে করতেই হচ্ছে, কারণ তো রয়েছেই, আমি পরে বোঝানোর চেষ্টা করছি। এইবার তোমরা আমাকে বলো যে তুমি আসলে কোথায় কোন আনসারটি নেবে। বুঝে শুনে আনসার করতে হবে, ভুল করার পরে কিন্তু ঠিক করা যাবে না। এক চান্সে সঠিক আনসার করে ফেলো। She cared me more than she loves অথবা loved her child. She said to me that she loves বা loved her child. অনেকের মনে হচ্ছে এরকম যে স্যার একই ধরনের জিনিস আগে ছিল কেন দিলেন। আমাকে দিতে হচ্ছে বিকজ তুমি যদি কোনো কিছু ভালো করে শিখতে চাও সেই শেখাটা অবশ্যই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট হতে হবে, যেটিকে আমরা বলি তুলনামূলক বিশ্লেষণ। রাইট, তুলনামূলক বিশ্লেষণ না হলে কিন্তু তোমাকে আসলে কোনো কিছু শেখানো যাবে না। ইয়াস, ফ্যান্টাস্টিক, ফেবিউলাস। আমি দেখতে পাচ্ছি অনেকের উত্তর রাইট হয়েছে। রাইট উত্তর মিলিয়ে নাও। আমরা দেখেছি, ও নো, আচ্ছা এখানে আমি একটু দেন দিতে চেয়েছিলাম। হ্যাঁ, মোর দ্যাট শি, এখানে আসলে দেন, একটু ক্ষমা করবে আমাকে, আসলে এখানে মানে কি হয়ে গেছিল, দ্যাট দিলে কিন্তু বাংলা অর্থটা ঠিক থাকবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেন দিতে হবে। দেন দিলে আমি যে কোনো টেন্সে করতে পারি, এটিও করতে পারি, এটিও করতে পারি। রাইট, বোথ আর কারেক্ট। আমি দুটোকে রাইট বললাম যে বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট করলাম। কারণ আমি তো একটু আগে দেখালাম যে দেন থাকলে প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে। বোথ আর কারেক্ট, ঠিক আছে, বোথ আর কারেক্ট। ওকে, বাট যখন এখানে পাস্ট টেন্স আছে আর নর্মাল নিয়ম মানে আগের নিয়ম, রাইট, পাস্ট টেন্স রয়েছে, তাহলে এই পাশে অবশ্যই কি হবে, পাস্ট হবে। সুতরাং এখানে শুধু একটি আনসার রাইট এবং সেটি হলো লাভড। ওকে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানতে হবে। ওকে, এরপরে আমরা নাম্বার 2-তে আসি। বলা হলো যে প্রিন্সিপাল ক্লজ, এই যে প্রিন্সিপাল ক্লজ, ওকে, প্রেজেন্ট টেন্স, ওকে, অথবা ফিউচার টেন্স। হ্যাঁ, হয় প্রেজেন্ট টেন্স নতুবা ফিউচার টেন্স। এই ব্যবহারটা না খুবই কম, মানে খুবই কম। মনে রেখো তোমরা, যদি কখনো প্রিন্সিপাল ক্লজ এভাবে প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, যে কোনো টেন্সে হতে পারে। হ্যাঁ, তাই তো হয়েছে, যে কোনো টেন্সে হয়েছে। ওয়াও, খুব ফ্যান্টাস্টিক কিন্তু রুলটা। এই নিয়মটা না পরীক্ষায় খুবই কম থাকে। জাস্ট আমি এখানে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, জাস্ট দেখে রেখো, খুবই কম। প্রেজেন্ট টেন্স থাকলে তুমি সাধারণত যে কোনো টেন্সে করতে পারো। আর অর্থের কী ধরনের পরিবর্তনটা হয়েছে একটু ঠান্ডা মেজাজে একটু দেখে নিও, ঠিক আছে। ওকে, এবার নিচে আর কিছু কথা রয়েছে যে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি কোনো ক্ষেত্রে বাক্যতে অনলি ইফ, উইশ দ্যাট, ইট ইজ টাইম, এগুলো কিন্তু প্রিন্সিপাল ক্লজের সঙ্গে লাগানো থাকে। তখন সাবঅর্ডিনেট ক্লজটি কেমন হয়ে যায় একটু দেখো তোমরা। যেমন ইফ অনলি, আমি যদি এটা করতাম, ইফ অনলি ক্যান থেকে কুড, উইশ দ্যাট ক্যান থেকে কুড, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম পাস্ট, আই উইশ পাস্ট। তার মানে এখান থেকে প্রমাণিত ইফ অনলি, উইশ দ্যাট, ইট ইজ টাইম, এগুলো যখন কোনো বাক্যতে থাকে প্রিন্সিপাল ক্লজ হিসেবে, তখন সাবঅর্ডিনেট হিসেবে, তখন প্রিন্সিপালটাও কিন্তু তোমার হয়ে যায় পাস্ট টেন্সে। এইটা একটু দেখে রাখতে হবে, কারণ হঠাৎ করে হয়তো কোনো না কোনো সময় দেখা যায় যে এসে যায়। যদি এসে যায় তখন তুমি কি করবে, একটা প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই এটি জানতে হবে। আচ্ছা, এবার রুল 2-তে আসি। তোমাদের অনেকের মাথায় তথ্যের জট লেগে গেছে যে না জানি কত কিছু শিখে ফেললাম না। আসলে বেশি কিছু শেখনে, আমি একটু পরে রিভিউ করছি, সবগুলোকে আমি সাম আপ করছি, সামারি আকারে টেনে দিচ্ছি। এই রুলটা তোমরা গণহারে স্টার মার্ক দাও, গণহারে, অর্থাৎ নিজে দাও, অন্যকে দিতে উদ্বুদ্ধ করো।
রুল 2, ঠিক আছে? তবে রুল 2 শেখানোর আগে আমি তোমাদের একটি টেস্ট দিতে চাই, দেখা যাক তোমরা কতজনের রাইট উত্তর করতে পারছো। যেমন আই উইল মিট ইউ হোয়েন আই ডট ডট। সো এইখানে তুমি অপশানে কি নেবে? সো আই উইল গেট, অপশান বিতে শুধু গেট। ঝটপট আনসারটা দিতে হবে, তবেই না বোঝা যাবে যে তুমি কেমন ছিলে আর তোমার কি ধরনের থেরাপি তোমাকে দিতে হবে। আলামিন ইসলাম, ইফ অনলি, কোনো সমস্যা নেই, এগুলো জাস্ট একটি সেন্টেন্সের কন্ট্রাক্টেড মানে ছোট রূপ হিসেবে ব্যবহার হয়। অনলি ইফ থাকলে পরবর্তী সেন্টেন্সটা তুমি এই সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী পাস্ট টেন্স করবে। ওকে ওকে, ওয়াও ফ্যান্টাস্টিক, অনেকে রাইট উত্তর দিচ্ছ। ইয়েস, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব যখন আমি সময় পাবো, যখন আমি সময় পাবো। তো অনেকের কাছে মনে হচ্ছে পাবো পাবো না, ফিউচার ভাব, কিন্তু না, হোয়েনের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটি তোমাকে জানতে হবে। হোয়েনের পরে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই নিয়মটা এখানে প্রযোজ্য। প্রিন্সিপাল ক্লজ যেমনটাই থাকুক, হোয়েনের পরে যখন কোনো সময়কে নির্দেশ করে তখন সেটি প্রেজেন্ট টেন্স হয়ে যায়, এটি সময়কে নির্দেশ করছে, তাই না? এই কথাটাই আমি যদি এবার তোমাকে বোঝাই তাহলে তোমার বুঝতে না অনেক সুবিধা হবে। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজটি ফিউচার টেন্স হলে, প্রিন্সিপাল ক্লজটি ফিউচার টেন্স হলে, এই যে ফিউচার টেন্স, দেখো তো ফিউচার কিনা, এবং সাবঅর্ডিনেট ক্লজে যদি হোয়েন থাকে, এই যে সাবঅর্ডিনেট ক্লজে হোয়েন রয়েছে, রাইট? সো সাবঅর্ডিনেট ক্লজে যদি হোয়েন থাকে এবং সেটা দ্বারা সময় নির্দেশ করে, সবগুলোর মধ্যে সময় সময় ভাব আছে, তুমি খেয়াল করো, এই হোয়েনযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তাহলে এই কথাটাকে আমি একটু শর্টকাট টেকনিকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো সবাই। শর্টকাট একটু নোট করে নাও সবাই, শর্টকাট। নর্মালি যখন থাকে ফিউচার ইনডিফিনিট এবং তারপরে যখন হোয়েন যুক্ত থাকে তারপরটি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমে এখানে টানবো না, সেগুলো তোমাদের চোখে পড়বে না। জাস্ট মনে রাখো, প্রথমটি যখন ফিউচার টেন্স হয়, হোয়েনের সঙ্গে লাগানো বাক্যটি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়েনের সঙ্গে লাগানো বাক্যটি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। একটা কথা ভাবো তো, যে এই রুলটা তুমি যদি খুব সঠিকভাবে না জানো, তোমার বেসিকটা যদি স্ট্রং না হয়, তাহলে ভাবো তো এই ধরনের কোয়েশ্চেনের সম্ভাব্য রাইট আনসার তুমি কি দেবে? লাইক দিস, এখানে ফাঁকা রাখা হলো, অপশানে বলছে যে তুমি কি গেট নেবে নাকি অপশান বিতে তুমি উইল গেট নেবে। দেখো, জাস্ট ওই প্রশ্নটাই, এমন কিছু না, বোঝার স্বার্থে আমি আরেকবার রিপিট করছি। তাহলে আমাকে বলো, আই উইল বাই আ ডিকশনারি, আমি একটি ডিকশনারি কিনবো যখন আমি টাকা পাবো। দেখেছো বাংলাটা কেমন? যখন আমি টাকা পাবো, রাইট? এই ধরনের একটা বিষয় কিন্তু এখানে কাজ করে এবং এই ভুলটাই কিন্তু অনেকে করে ফেলে। সো ফিউচার টেন্স, হোয়েন যুক্ত সেন্টেন্স, রাইট? সো সেখানে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাটস ওয়াই রাইট উত্তর হচ্ছে গেট। এই বিষয়টা তোমাকে আত্মবিশ্বাসের সঙ্গে আনসার করতে হবে। আমি তোমাকে সেই বিষয়টা শেখানোর জন্য এখানে এসেছি, যে তোমার ভিতরে যেন আত্মবিশ্বাসটা চলে আসে। তাহলে ইতোমধ্যে আমরা কি কি শিখলাম একটু দেখার চেষ্টা করি। লাইক তোমরা একটু লিখে নিতে পারো, অ্যাট আ গ্ল্যান্স, অ্যাট আ গ্ল্যান্স, এক নজরে, অ্যাট আ গ্ল্যান্স, এক নজরে। নাম্বার 1, প্রথমটা শিখেছি, যখন আমরা এই পাশে পাস্ট দেখেছি তখন অন্য পাশে পাস্ট করেছি। যখন আমরা পাস্ট দেখেছি তখন অন্য পাশে পাস্ট, কি এটা দেখে বুঝতে পারছো? পাস্ট, হ্যাঁ, আর ভেতরে এখানে যা থাকে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 2তে আমরা 2তে কি দেখেছি? এই পাশে যতই পাস্ট থাকুক, রাইট, অন্য পাশে কিন্তু প্রেজেন্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট হয়ে যাচ্ছে। কখন? যখন সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আর মনে রেখো, শর্টকাট টেকনিক তো শর্টকাটের মতে হবে, অত বড় নয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ওই যে রেগুলারলি, হ্যাঁ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই টাইপের সত্যগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এরপরে কি দেখেছি? নাম্বার 3তে যদি এই পাশে কোনোভাবে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, রাইট, তাহলে ওই পাশে যে কোনো টেন্সই হচ্ছে সাধারণত, অ্যানি টেন্স, অর্থ অনুযায়ী
ইন মিনিং লিখলাম বা মিনিং বেসড, ইন মিনিং অর্থ অনুযায়ী, ঠিক আছে, যে কোনো টেন্সে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি দেখেছি আমরা? তারপরে দেখেছি যে যত এপাশে পাস্ট থাকুক আর যদি কোনোভাবে দেন থাকে, মনে আছে দেন, দেন থাকলে এই ক্ষেত্রে কিন্তু অ্যানি টেন্স, মনে করে দেখো একটু, অ্যানি টেন্স। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? সরি, 1 2 3 4, 5-এ এসে আমরা কি দেখলাম? 5-এ এসে আমরা কিছু শব্দ দেখলাম, ওইটা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না, খুব বেশি এখানে কাজে লাগে না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অনলি ইফ, এগুলো দরকার নেই। যদি কখনো থাকে ফিউচার, FUTURE, ফিউচার, এবং তারপরে যদি থাকে হোয়েন, যেটা একটু আগে দেখলে, তারপরে এটা হয়ে যায় প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। এতক্ষণ আমরা যে এই যে বকবক করলাম সেই বকবকগুলো বেসিক্যালি এইটা। তুমি যদি পূর্বের লেসনের সঙ্গে এগুলো একটু মিলিয়ে নাও, একবার দেখে নাও অ্যাট এ গ্ল্যান্স, তাহলে কিন্তু পুরো আলোচনাটা তোমার চোখের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আলোচনা কি বুঝতে পেরেছো? আশা করে বুঝতে পেরেছো। এবার ঝটপট সব শেষে একটা গ্র্যান্ড টেস্ট দিয়ে নাও, গ্র্যান্ড টেস্ট দিয়ে নাও। ওয়েল, সো একটা গ্র্যান্ড টেস্ট দিয়ে নিই, দেখা যাক। বিগত সালে একটি প্রশ্ন রিপিট করতে চাই, লাইক দিস। প্রশ্ন দিলাম যে অ্যাজ উই ওয়ার্কড, কমা, হি, fill in the gap, the meaning of the books, এরকমই। সো এখানে আমি বলছি অপশন এতে আমি কি দেব? explain, অপশন বি explaining, প্লেনিং, অপশন সি ছোট হাতের দিই। যারা চালাক তারা কিন্তু অন্য একটা জিনিস খুঁজছে খালি, যে দেখি স্যার আপনি কোথায় দিচ্ছেন রাইট আনসারটা। আচ্ছা, এক্সপ্লেইনড, ওকে, অ্যান্ড ডি নাম্বার উইল এক্সপ্লেইন। গ্র্যান্ড টেস্ট, যদি আনসারটি সঠিক দিয়ে ফেলো তাহলে ধরা যাচ্ছে যে আজকে তোমার মেগাবাইট নষ্ট হয়নি, এবং ডেফিনেটলি তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলে সেটি কমপ্লিটলি কাজে লেগেছে। দ্রুত দ্রুত। আর সবশেষে কমপক্ষে একটা কথা দাও তোমরা, সেই কথাটি হলো যে এই ক্লাসগুলো যদি তোমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগে বলে তুমি বিশ্বাস করো, তাহলে অবশ্যই এই ভালো বিষয়গুলো অন্যের মাঝে ছড়িয়ে দেবে বা দাওয়াত দিয়ে দেবে, ঠিক আছে? এখন ইনভিটেশন কার্ডে তো দাওয়াত দেওয়ার দরকার নেই, একটু শেয়ার করে দেবে। শুধু এই কথাটুকু দাও, যদি তোমার ক্ষেত্রে এই ধরনের ক্লাসগুলো কাজে লাগে তাহলে ডেফিনেটলি তুমি অন্যের মাঝে এই বিষয়গুলো শেয়ার করবে, বন্ধু বান্ধবের আড্ডায় অথবা শেয়ারের মজলিসে, রাইট? শেয়ারের মজলিস বলছি কিন্তু আমি, ওকে, শেয়ারের ধুম পড়ে যায় অনেক সময়, তো এরকম কিছু কিছু বিষয় যখন শেয়ার করে এগুলো শেয়ার করে দেবে। ওয়াও, ফ্যান্টাস্টিক। সো অ্যাজ উই ওয়ার্কড, যেহেতু আমরা হাঁটছিলাম, আমরা হেঁটেছিলাম, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স, তাহলে বোঝাই যাচ্ছে যে প্রিন্সিপালটা পাস্ট টেন্স হবে। এতক্ষণ কিন্তু বারবার আমরা খালি প্রিন্সিপাল ক্লজ আগে বলছিলাম, হ্যাঁ, সাবঅর্ডিনেট পাস্ট টেন্সে থাকলে এখানে পাস্ট টেন্স হবে। সুতরাং এক্সপ্লেইনড, রাইট? বাংলাটা বলে দিই, যেহেতু আমরা হাঁটছিলাম, এই হি এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য বুক, সে বইটার আসল অর্থ বলছিল। আমি জানি না যে আসলে মানে কোশ্চেনটা 19-20 করে ফেলেছে কিনা, যাক অর্থটা এক্স্যাক্টলি আসছে না। ওকে, সো আজ এ পর্যন্তই। যারা নতুন যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে 2-3টি কথা বলে রাখি, একটু জেনে রাখো। এই ক্লাসগুলো বেসিক্যালি নেওয়া হচ্ছে 2টি বই থেকে। নিট বই, এই বইটি লাইব্রেরিতে অ্যাভেলেবল, একটু খোঁজ নিও, এবং কেনার সময় অবশ্যই এম রফিক লেখা দেখে কিনবে। লাইব্রেরি সিল দিয়ে নিতে হবে, কারণ এই বইটা অনেকে পাইরেটেড বিক্রি করছে, 2 নম্বর কপি, একটু দেখে নিতে হবে এম রফিক। আর একটি বই যেটা তোমরা এমসিকিউ ম্যাজিক, আগামী দিন কিন্তু এটা থেকে আমরা প্র্যাকটিস করব সিকোয়েন্স অফ টেন্সের ওপরে। এগুলো লাইব্রেরিতে অ্যাভেলেবল, আমাদের অনলাইনেও রয়েছে, অনলাইন থেকে অর্ডার করার সিস্টেম পরে বলে দিচ্ছি। তো যারা নতুন যুক্ত হয়েছে তারা এই রুটিন থেকে একটু দেখে নাও। আমরা আজকে ক্লাসটি শেষ করলাম সিকোয়েন্স অফ টেন্স, পেজ নিট বইয়ের এইটা। আগামী দিন প্র্যাকটিস করব আমরা বিগত সালে আসা প্রশ্নগুলো, দেখব যে আমরা যা শিখলাম সেইটা আসলে কতটুকু কাজে লাগাতে পারছি বা আদৌ কাজে লাগছে কিনা, রাইট? তো সেক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্সের হিউজ আমরা প্র্যাকটিস করবো আগামী ক্লাসে। অবশ্যই সাথে থাকতে হবে, আর সাথে রাখা চাই অবশ্যই এই বইটি, বিকজ প্র্যাকটিসের জন্য আমরা এই বইটি শেষ করব A to Z, রাইট? আচ্ছা, আর যারা নতুন যুক্ত হয়েছে তাদের হয়তো বা প্রশ্ন আসতে পারে যে পূর্বের ক্লাসগুলো কোথায়, একটু দেখে রাখো।
পূর্বের সমস্ত ক্লাসগুলো সাজানো রয়েছে ইংলিশ মজা। যারা একই সাথে লাইভটা হচ্ছে ফেসবুক পেজে এবং ইউটিউবে, তোমরা একটু ইউটিউবে চলে আসবে ইংলিশ মজা অ্যান্ড হোম ভিডিওস প্লেলিস্ট। আবার রিপিট করছি, হোম ভিডিও প্লেলিস্ট। ওকে, এই প্লেলিস্টে তোমরা একটু ক্লিক করবে, দেখবে অনেকগুলো ফোল্ডার এখানে রয়েছে প্লেলিস্ট। এর ভিতর তোমার জন্য যেটি দরকার জব প্রিপারেশান A to Z, একটু ক্লিক করবে, সমস্ত ক্লাসগুলো এক এক করে তুমি পেয়ে যাবে। তাহলে ভয় কি, প্রবলেম কোথায়? অর্থাৎ অন্যরা অনেক এগিয়ে গেছে, আমি আজকেই প্রথম যুক্ত হলাম, আমার কি হবে? কিচ্ছু হবে না, তোমার ভালো হবে। একটা খাতা বানিয়ে নাও, সাথে বইগুলো নিয়ে নিয়মিত পূর্বের ক্লাসগুলো করতে থাকো, আর নিয়মিত আমাদের এই আয়োজনগুলোতে হাজির হয়ে যাও রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 9:30 ঠিক আছে? এইটুকুই বলার, তো আর তো কিছু নেই। অ্যান্ড আরেকটি বিষয়, যারা লাইব্রেরি থেকে না নিয়ে অনলাইন থেকে নিতে চাও তাদের যথার্থে জানিয়ে রাখি, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.englishmoja.com। আমাদের ওয়েবসাইট englishmoja.com। ওকে, এই ওয়েবসাইটে আমাদের ফোন নাম্বার, প্রয়োজনে ফোন দিতে পারো, অথবা তোমার পছন্দের বইগুলো এখানে সাজানো রয়েছে, এমসিকিউ ম্যাজিক আর নিট বই। ক্লিক করলে ভেতরে তোমার অর্ডার করা প্রসিডিউরগুলো ইজিলি তোমরা দেখতে পাবে। ওকে, সো এইটা, অ্যান্ড ডেফিনেটলি যদি প্রবলেম হয় অর্ডার করতে, নিচে একটি ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওটা একটু দেখে নিতে পারো। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও তোমাদের সঙ্গে কথা হবে প্র্যাকটিসের আয়োজনে, এই প্রত্যাশা আজকে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।